নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয় জয়কার, এবার ভোট পড়েছে 35%, জানালেন সিএসসি। শিক্ষার্থীদের স্বার্থের বাইরে যাওয়াতে বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। রাজনৈতিক নিয়োগও দায়ী বলছে শিক্ষাবিদরা। রিমালের তাণ্ডবে প্লাবিত পটুয়াখালীর 80% এলাকা এখনো পানিবন্দী হাজারো পরিবার। বাগেরহাটে ভেসে গেছে 35,000 ঘেরের মাছ। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কাটেনি, দফায় দফায় বাড়ছে দাম, ওঠানামা করছে কাঁচামরিচ। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা বিক্রেতাদের। এবং পাট পণ্য রপ্তানি করে $25 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। নতুন অর্থ বছরের বাজেটে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার পরামর্শ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপেও আওয়ামী লীগের জয় জয়কার। প্রথম দুই ধাপের মতো এবার বেশিরভাগে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সহকর্মীদের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। বুধবার সন্ধ্যার পর থেকে এক এক করে আসতে থাকে উপজেলা ভোটের ফল। পছন্দের প্রার্থী জয়ী হবার খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। তৃতীয় ধাপের এ ভোটে চট্টগ্রামের চন্দনা এসে আবু আহমেদ চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন জসিমউদ্দিন আহমেদ। ফেনী সদরে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন সুসেন চন্দ্র শীল। আরেক উপজেলা দাগনভূঞার চেয়ারম্যান হলেন দিদারুল কবির রতন। আর সোনাগাজীতে বেসরকারিভাবে নির্বাচিত জহিরুদ্দিন মাহমুদ লিপটন। কুমিল্লার দেবিদারে 92,470 ভোট পেয়ে জয়ী হয়েছেন মোহাম্মদ মামুনুর রশিদ। বুড়িচংয়ে আকলাক হায়দার, ব্রাহ্মণপাড়ায় আবু তৈয়ব অপি আর মুরাদনগরে নবনির্বাচিত চেয়ারম্যান হলেন হাসানুল আলম সরকার। রাজশাহীর পবায় আনারসপতিকে বিজয়ী হয়েছেন ফারুক হোসেন ডাবলু। বগুড়া সদরে নতুন চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন। শাহজাহানপুরে বেসরকারিভাবে নির্বাচিত সোহরাব হোসেন সান্নু। সিরাজগঞ্জের শাহজাদপুরে নবনির্বাচিত চেয়ারম্যান হালিমুল হক মিলু ও চৌহালিতে তাজউদ্দিন। লালমনিরহাট সদরে কামরুজ্জামান সুজন আর সুনামগঞ্জে দেওয়ানাল তানভীর আশরাফি চৌধুরী। শরীয়তপুরের গোসাইরহাটে মোহাম্মদ মোশাররফ হোসেন সর্দার, ডামুডায় আব্দুর রশিদ গোলন্দাজ জয় পেয়েছেন। পার্বত্য অঞ্চল রাঙামাটির লংগদু উপজেলায় বাবুল দাস বাবু আর নানিয়াচরে অমরজীবন চাকমা জয় পেয়েছেন। এর আগে তৃতীয় ধাপে 87 উপজেলায় বুধবার সকাল 8টা থেকে টানা বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার মোট 1152 প্রার্থী আছেন ভোটের লড়াইয়ে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। তৃতীয় ধাপের নির্বাচনে কম বেশি 35% ভোট পড়েছে বলে জানিয়েছেন সিএসসি কাজী হাবিবুল আওয়াল। বলেন, দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অবাধ হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত 20 উপজেলায় ভোট হবে আগামী 9 জুন। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত 20টি উপজেলায় ভোট হবে 9 জুন। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বুধবার বিকেলে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন মোটামুটি হয়েছে। 2-4টি অনভিপ্রেত ঘটনা ছাড়া সাধারণভাবে নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণভাবে হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম থেকে ভোটার উপস্থিতি ছিল কম। তৃতীয় ধাপেও সেই বেড়াজাল থেমে বের হওয়া সম্ভব হয়নি। সিএসসি জানালেন, এবার ভোটার উপস্থিতি ছিল 35% মতো। পর্যালোচনায় এটা 35+ হতে পারে, কারণ নিশ্চিত করে বলতে আরো হয়তো 20-25 ঘন্টা সময় লেগে যেতে পারে। ভোটার উপস্থিতি কেন কম এমন প্রশ্নের জবাবে সিএসসি বলেন, এটা বিশ্লেষণ করা রাজনীতিবিদদের কাজ। কমিশন কেবল পদ্ধতি নিয়ে কাজ করে। বিশ্লেষণ রাজনীতিবিদরা করবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চতুর্থ ধাপে আগামী 5 জুন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ময়মনসিংহের এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালামের বিরুদ্ধে। এ নিয়ে পক্ষে বিপক্ষে সংবাদ সম্মেলনে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত নির্বাচনের মাঠ। ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। 21 থেকে 24 মে নিজ সংসদীয় আসন নান্দাইলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম।
অভিযোগ উঠেছে এ সময়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের পক্ষে ভোট চান তিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে শাহানের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন। গত রোববার মন্ত্রীর প্রভাব বিস্তারের কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ভূঁইয়া। মিটিং করে উনি সিদ্ধান্ত দিয়েছে যা এ নিয়েও তার প্রার্থীকে ফাঁস করাতে হবে জনাব আমিনুল ইসলাম শাহানকে। এতে আমরা যারা প্রার্থী রয়েছি আমরা মনে করি এটা সুষ্ঠু নির্বাচন হবে না। মন্ত্রী মহোদয়ের কথা বললিয়া এবং এই সরকারের কথা বললিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি দোয়াত কলম মার্কার চেয়ারম্যান প্রার্থী তিনি এবং ওনার কর্মীরা সেই প্রভাব কাটাচ্ছেন। তবে মঙ্গলবার পাল্টা সংবাদ সম্মেলন করে নির্বাচনে পরিকল্পনা মন্ত্রীর কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আমিনুল ইসলাম শাহানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী মহোদয় এবং আমাদেরকে কতিপয় কিছু নেতাদেরকে নিয়ে যে মন্তব্য তিনি করেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। আমার এবং মন্ত্রী মহোদয়ের ছবি ব্যবহার করে কোথায় পোস্টার আমি ব্যবহার করি না, যদি কেউ করে থাকে সেটা আমার প্রতিপক্ষ যারা তারা হয়তো সেটা করে থাকতে পারে আমার ধারণা। কোথায় কখনো আমার পক্ষে কোনো কথা বলছে বলে আমার জানা নেই এবং আমি কোথায় ওনার সাথে উপস্থিত ছিলাম না। মন্ত্রীর ছবি ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করায় দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম শাহানকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনের প্রভাব বিস্তার করা হয়েছে, এটা আসলে ঠিক নয়। ইতিমধ্যে একজন প্রার্থীকে শোকজ করা হয়েছে, তো উনি তার পোস্টারে আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। সেজন্য এরকম যদি কোনো অভিযোগ থাকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। শিক্ষা প্রতিষ্ঠান সহ মন্ত্রণালয়ের কোনো ধরনের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি। অপরাধ প্রমাণ হলেই ব্যবস্থা, কোনো ধরনের ছাড় নেই। সাব চ্যানেলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেন, শিক্ষার্থীদের স্বার্থের বাইরে গিয়ে নিজেদের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলোয় দুর্নীতি হচ্ছে। আর শিক্ষাবিদরা বলছেন এইসব দুর্নীতি সমাজের অংশ, রাজনৈতিক নিয়োগকেও দায়ী করেন তারা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে এপ্রিলের শুরুর দিকে সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী AKM শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে একে একে বেরিয়ে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়ালের নাম। গ্রেপ্তার হন তৎকালীন বোর্ড চেয়ারম্যান আলী আকবরের স্ত্রী সেহেলা পারভিনকে। শুধু সনদ জালিয়াতি নয়, প্রায় গণমাধ্যমে উঠে আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সহ নানা দুর্নীতি চিত্র। শিক্ষা খাতের দুর্নীতি এখন যেন ওপেন সিক্রেট। দায়িত্ব নিয়েই স্ত্রী সন্তানদের নিয়োগ, পদোন্নতি, নিয়োগে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ছেন কর্তা ব্যক্তিরা। শিক্ষার এসব দুর্নীতিকে সমাজের অবক্ষয়ের অংশ বলছেন শিক্ষাবিদরা। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এবং আমরা উন্নয়নশীল দেশের প্রধান যে ক্যারেক্টারিস্টিক্স বা স্বভাব সেটি হলো করাপশন এবং এই দুর্নীতির যে আস্তানা, এবং সরকারের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বপর্যায়ে যখন এই দুর্নীতির ছোঁয়া আছে, সেখানে হঠাৎ করে আমাদের সেই সমাজের বিচ্ছিন্ন কোনো উপাদান তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়গণ তো এই সমাজেরই স্বাভাবিক একটি প্রক্রিয়ার অংশ। তবে শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী জানান, অপরাধ প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। অভিযোগের প্রাথমিক তদন্তে আমরা যখন কোনো প্রমাণ পাই আর্থিক দুর্নীতির, তখন সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তো সেখানে কারিগরি শিক্ষা বোর্ডে ব্যক্তির কোনো সেখানে আমাদের জন্য ব্যক্তির পদ সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে দুর্নীতির প্রশ্নে, অস্বচ্ছতার প্রশ্নে, অনিয়মের প্রশ্নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে আমরা সেটা করে যাচ্ছি এবং এর অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেভাবে করে আমরা আগামীতেও কাজ করে যাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজেদের স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন বলে মনে করেন মহিবুল হাসান চৌধুরী নফেল। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা প্রধান কর্তা ব্যক্তি আছেন তাদের উপর একটা দায়িত্ব থাকে যে সেই প্রতিষ্ঠানের সবাইকে নিয়েই পরিচালনা করার বিষয়ে। আমরা সেখানে স্বাভাবিকভাবে কিছুদিন দেখছি যে কিছু ব্যত্যয় ঘটছে। আমাদের প্রত্যাশা হচ্ছে সকলে মিলে প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে একসাথে কাজ করবেন, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা।
এবং সেটা যদি না হয় তখন প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা সবার দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পর্যায়ে সবার দায়িত্ব হচ্ছে একসাথে সম্মিলিতভাবে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কাজ করা। এখন অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের কথা মাথায় রেখে যখন কাজ করতে যাই সেটাতে একটা সংঘাত সৃষ্টি হয়। তো শিক্ষার্থীদের কথা যদি সবার মাথায় থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের সংঘাত আর হবে না। শিক্ষার স্বার্থে নিজ স্বার্থ থেকে বেরিয়ে শিক্ষার্থীদের স্বার্থ প্রাধান্য দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঘূর্ণিঝড় রেমালের 18 ঘন্টার তাণ্ডবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্লাবিত হয়েছে 80% এলাকা। এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার। জেলায় প্রাণ হারিয়েছে 3 জন। জেলা প্রশাসক বলছেন জেলায় ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকা। পটুয়াখালী প্রতিনিধি সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টানা 18 ঘন্টা তাণ্ডব চালিয়ে পটুয়াখালী জেলার উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল, কিন্তু তার আগে 114 কিলোমিটার বেগে তাণ্ডব চালিয়ে লন্ডভন্ড করে দিয়ে যায় উপকূলীয় জনপদ। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেড়িবাঁধ ভেঙে অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় জেলা শহরের অন্তত 50% ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। আশ্রয় কেন্দ্র থেকে নিজ বাড়ি ফিরলেও এখনো যেন আতঙ্ক তাদের পিছু ছাড়েনি। পানিবন্দিতে অবরুদ্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ। ঘরের তলে আমরা আসলাম, গাছের তলে আমরা মানুষের বাড়ি করছে আমাকে টাইনিয়া, এই গাছ পড়ানোর কারণে আমাকে ঘর দুয়ার সব নষ্ট হয়ে গেছে। বিভিন্ন গাছগাছালি পড়ে আমার ঘরের মাকতা ভেঙে গেছে, এমনকি ঘরে থাকা যাইতেছে না, পানি পড়ে। ফসলি জমি ছিল পানিতে তলায় গেছে এবং আমাদের মাছ চাষ করা ছিল, এই যে অনেকগুলো জমিতে মাছ চাষ করা ছিল, অনেক পুকুরে মাছ চাষ করা ছিল, এগুলো সব তলিয়ে একেবারে মাছ চাষ সব কিছু শেষ হয়ে গেছে। চুলো টুলো নাই, রাঁধতে পারি না, আবার খাওয়ানো কষ্ট। সব ভাঙ্গে চুরে সব লয়ে গেছে, ঘরের দিন আমরা কিছু কাম কিছুই নাই, সব বাসায় লয়ে গেছে। খুব কষ্টে আছি, বৃষ্টিতে ভিজে খাতা বালি সব তলায় গেছে। যদি আল্লাহ আমাকে সহায়তা করতে দেয় এটা দিতে পারে। জেলায় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অন্তত 3 লাখ মানুষ। 235টি ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 1865টি বসতবাড়ি আংশিক বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 58,500 কৃষক, যেখানে ফসল নষ্টের পরিমাণ 26 কোটি 30 লাখ টাকা। কৃষি ডিপার্টমেন্ট থেকে টার্মিনাল তথ্য পেয়েছি, তাদের দেওয়া তথ্য মতে 58,304 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর 26 কোটি 20 লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। মৎস্য ডিপার্টমেন্টও তাদের তথ্য আমাদেরকে দিয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে এই জেলায় 28 কোটি 69 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে রিমালের তাণ্ডবে জেলায় প্রাণ হারিয়েছেন 3 জন। দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে প্রথমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে কলাপাড়ায় যাবেন। এরপর দুপুর 12:30 থেকে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া আরও একাধিক কর্মসূচিতে যোগ দিয়ে বিকেল 3টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে কলাপাড়ায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। খেপুপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এদিকে বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে জলোচ্ছ্বাসের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। এতে জেলার অন্তত 35,000 ঘেরের মাছ ভেসে গেছে। চাষিদের দাবি এতে ক্ষতি হয়েছে অন্তত 73 কোটি টাকা। মৎস্য বিভাগ বলছে ক্ষতি কাটিয়ে উঠতে চাষিদের নানাভাবে দেয়া হচ্ছে পরামর্শ। সহকর্মী এস সোহানের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু পানি আর পানি, দেখে মনে হচ্ছে অথই সাগর, যেখানে মৎস্য ঘেরে চাষিদের স্বপ্ন মিশে গেছে রিমালের তাণ্ডবে। মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকার বিভিন্ন মৎস্য ঘেরের চিত্র এটি। শুধু বহরবুনিয়া নয়, বাগেরহাট জেলার রামপাল, মোংলা, মরেলগঞ্জ, বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার চিত্র একই, পানিতে নিমজ্জিত মাছের ঘের।
ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসের পানিতে জেলার ৩৫,০০০ ঘেরের মাছ ভেসে গেছে পানিতে। এতে চাষিদের ক্ষতি হয়েছে প্রায় ৭৩ কোটি টাকা। এলাকার সব চাষি এখন নিঃস্ব, পুঁজি হারিয়ে দিশেহারা তারা। অনেক ঋণ দেনা ব্যয় করে এই মাছগুলো ছাড়া সব চলে গেছে। ১৭০ বিঘা জমির এতে আমার ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গলদা ছাড়া ছিল প্রায় আপনার ১৫,০০০, তারপরে বাগদা ছাড়া ছিল প্রায় ২০ কার্টন, তারপরে সাদা মাছ ছিল প্রায় ১ লাখ টাকার। সব এই বুড়ে ওই জায়গা থেকে ঘের ভেঙে আমার বেরিয়ে গেছে। মাছ ধরার মুহূর্তে এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে। আমার ঘরের উপর হলে আমার খাট বরাবর পানি হয়ে গেছে প্রত্যেকের, তাহলে মাছ কিভাবে থাকে? মাছ না থাকলে তো আমাকে বাঁচার কোনো কায়দা নেই। তবে ক্ষতি কাটিয়ে ওঠার জন্য চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান এ মৎস্য কর্মকর্তা। চাষিদেরকে চুন প্রয়োগ এবং অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করার পরামর্শ দিচ্ছি, কারণ এই সময়টা রোগ বিস্তার দ্রুত হয়। এর জন্য রোগ বিস্তার যাতে দ্রুত না হয়, এজন্য চাষিদেরকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চুন প্রয়োগ করার কথা আমরা চাষিদের পরামর্শ দিচ্ছি। দেশের সবথেকে বেশি চিংড়ি মাছ উৎপাদন হওয়া জেলা বাগেরহাট, যেখানে পুকুর ও ঘেরের সংখ্যা ১,১৫,৮০১টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। সিন্ডিকেটের কবলে রংপুরের আলুর বাজার, কোল্ড স্টোরেজের দাম বেশি হওয়ার অজুহাত, প্রতিদিনে বাড়ছে দাম, বিপাকে ভোক্তারা। আবারও নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম সেঞ্চুরি ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির ঘরে, আর সবজির দাম হাফ সেঞ্চুরি ছাড়িয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাঁচা বাজারে পুরোপুরি না পড়লেও ২-১ দিন পরে এর প্রভাব হবে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানা রিপোর্ট। আবারও অস্বস্তি বাড়ছে নিত্যপণ্যের বাজারে। কাঁচামরিচের দাম কয়েক দফায় বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। দাম বাড়ার কারণে বাকবিতণ্ডা হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে। বাজারে যে পণ্যের যে দাম অবস্থা পড়ি, কারণ বাজারে আসলে যে টাকা নিয়ে আসে সে টাকা দিয়ে বাজার নিতে পারতেছি না। ৫০০ টাকা বাজারে নিয়ে আসলে কিছুই নাই বলে। সবজির দামও হাফ সেঞ্চুরি ছাড়িয়ে এখন সেঞ্চুরির ঘর ছুঁই ছুঁই। বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, শসা ৬০ থেকে ৭০। এদিকে বরবটি ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সবজির দাম বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, আর বিক্রেতারা বলছেন ঘূর্ণিঝড় রিমালের কারণে দাম আরো বাড়তে পারে। দাম অনেক বাড়ছে, অনেক দাম, অনেক কেজিতে ১০ টাকা ১৫ টাকা ২০ টাকা এরকম সব মালই বাড়ছে। বন্যা যে আসছিল, আসার পরে মানে আপনার সবজির দামটা কিন্তু বাড়বো। মশলার দামেও রয়েছে ঊর্ধ্বগতি। এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি মশলার দাম বেড়ে ২০০ থেকে ৩০০ টাকা। লবঙ্গ বিক্রি হচ্ছে ২০০০ টাকা কেজি দরে, এলাচ ৩২০০ থেকে ৪৫০০ টাকা, আর দারচিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০০ টাকায়। মশলা আইটেমের বাজারের দাম একটু বাড়তি, কিন্তু সেক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ সরবরাহ আছে, গোডাউনজাত মোকামজাত করা আছে, কিন্তু যারা ডিলার আছে তারা মনে করেন যে নানান রকমের অজুহাত দিয়ে অতিরিক্ত দাম হাঁকছে। আর ডিমের দাম গেল সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে, তবে মুরগির দামে কেজি প্রতি ২০ টাকা কমেছে। লাল লেয়ার মুরগি ৩৫০ টাকা, সব মুরগির দাম কম, বাজারে কাস্টমার নাই, খুচরা বেচা কিনে কম। গত এক সপ্তাহ আগে যা বাজার যা ছিল এখন ওইটাই আছে, বাজার বাড়েও নাই কমেও নাই, একইভাবে আছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দাম আরো বাড়বে এমন আশঙ্কায় ভুগছেন ক্রেতারা। সব দ্রব্যমূল্যের দামই বেশি, এই যে কি বুঝলাম না কিছু, একদিন পরে একদিন খালি দাম বাড়তেই থাকে। এদিকে রাজধানীর ফার্মগেটে আগোড়া সুপার শপে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এবার বাজেটের খবর। নতুন অর্থ বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে দেশ, সেই সাথে একটি নতুন বাজেট প্রণীত হতে যাচ্ছে। চলতি অর্থ বছরের বাজেট এমন একটি সময় আসতে যাচ্ছে যেখানে বিশ্বজুড়ে অর্থনীতির একটি দুঃসময় চলছে। এই সময়ে দেশে উৎপাদিত সোনালী আঁশের পাটজাত পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব $25 বিলিয়ন, আর দেশের কৃষকরাও পেতে পারে পাট উৎপাদন করে বেশি লাভ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। প্রতি অর্থ বছরের বাজেটে শিল্প, অবকাঠামো, যোগাযোগ সহ বিভিন্ন খাতে অতি গুরুত্ব দেওয়া হলেও বরাবর উপেক্ষিত থেকেছে সোনালী আঁশ খ্যাত পাট। অথচ বিশ্ববাজারে রয়েছে এ কৃষি পণ্যের ব্যাপক চাহিদা।
পাট পণ্য রপ্তানি করে আয় করা সম্ভব $25 বিলিয়ন। খাত সংশ্লিষ্টরা বলছেন, পাট নীতি ঢেলে সাজালে কমবে কাঁচামাল রপ্তানি, বাড়বে দেশীয় উৎপাদন। পৃষ্ঠপোষকতা পেলে পাট পণ্যে বৈচিত্র্য যেমন আসবে, তেমনি ব্যবহারও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ভারতে এই ক্ষেত্রে আপনার 22% ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হচ্ছে সরাসরি যারা পাট উৎপাদন করে ভ্যালু এডিশন করতেছে। রপ্তানিকারকদের ক্ষেত্রে কোনো ধরনের শ্রেণী বিন্যাস নেই, সবাই একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। এমন একটা ফ্ল্যাট রেট আমাদের করে দেওয়া উচিত। নীতি পরিবর্তনের সাথে বিজেএমসির মিলগুলো ঢেলে সাজানোরও পরামর্শ আসছে। আমাদের আবারও এই বিজেএমসির যে বন্ধকৃত যে মিলগুলো আছে, এই মিলগুলোকে চালু করতে হবে। চালু করার ক্ষেত্রে বিএমআরআই করতে হবে। যে মেশিনারিজগুলো আছে, পুরনো মেশিনারিজ, এগুলোকে একটু ঢেলে সাজিয়ে উন্নত মেশিনারিজ সেট করে ফাইন ফেব্রিক কিভাবে তৈরি করা যায় সেই জন্য আধুনিকীকরণ করতে হবে। পণ্যের বিকাশে আগামী বাজেটে তৈরি পোশাক খাতের মতো পাটেও বিশেষ পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদরা। আরএমজি ওনারা তারা যেভাবে সহজেই ঋণ পাচ্ছেন, তারা বিভিন্ন রকমের আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন, ওইগুলোকেই যদি আমরা এই যে পাট বৈচিত্র্যমুখী যে পণ্য তাদের জন্য দিতে পারি, আগামী অর্থ বছরে যদি এরকম একটা ব্যবস্থা থাকে যে যারা পাট বহুমুখী পণ্য রপ্তানি করছেন, তো তাদের জন্য আমরা এই ঠিক গার্মেন্টসের মতো করে আর্থিক সুবিধা আমরা তাদেরকে দিব। তাদের জন্য লোনের অ্যাক্সেসটা ভালো থাকবে, তারা এলসি করতে পারবেন সহজে। তো এইগুলো করতে পারলে আমি মনে করি যে খুব সহজেই এই খাতটাকে বা বিশেষ করে পাট এবং চা, চামড়া, এই জিনিসগুলোকে আমরা একটু নতুন করে আবার নিয়ে আসতে পারি। আর পাট পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিতে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো বড় ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো করে আগে একটা ট্রেড সেন্টার, যে ডিসপ্লে সেন্টার, এবং যেখানে সারা পৃথিবীর যারা ব্যবসা করেন তারা আসবেন, এসে দেখবেন আমাদের পাট পণ্য, বিশেষ করে বৈচিত্র্যমুখী পণ্য। এই ধরনের কথাবার্তা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে, কিন্তু খুব দুঃখজনকভাবে আমাদের এই কাজটা হলো না। এখন একটা যদি বরাদ্দ রাখা যায় যে এই ধরনের একটা ইন্টারন্যাশনাল ডিসপ্লে সেন্টার থাকবে, যেখানে এসে বাংলাদেশের পাট পণ্যগুলো বিদেশিরা দেখবেন, ব্যবসায়ীরা তারা দেখে তখন অর্ডার করবেন। পাট পণ্যের বাজার আগামীতেও শুধু বাড়বেই, এ প্রত্যাশার কথাও জানান খাত সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। মৌসুম শেষ না হতেই সিন্ডিকেটের দখলে রংপুরের আলুর বাজার। কোল্ড স্টোরেজের দাম বেশি এমন দোহাই দিয়ে প্রতিদিনই দাম বাড়াচ্ছেন পাইকারি বিক্রেতারা। স্টোরেজ কর্তৃপক্ষের দাবি, গেল বছরের তুলনায় 30% আলু কম রেখেছেন চাষিরা, সঙ্গে বেড়েছে বিদ্যুৎ বিল, তাই ভাড়া বাড়িয়েছেন তারা। এ নিয়ে ভোক্তা পর্যায়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় এবার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হয়েছে রংপুরে। এ অঞ্চলের 5 জেলায় 1,06,02 হেক্টর জমিতে 16,11,354 মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বর্তমানে রংপুরের 40টি হিমাগারে 3,25,000 মেট্রিক টন আলু মজুদ রয়েছে। চাষিরা বলছেন, দেশের অন্যান্য জেলায় হিমাগারগুলোয় আলুর বস্তা প্রতি ভাড়া 180 থেকে 200 টাকা পর্যন্ত নেওয়া হলেও রংপুর অঞ্চলে নেওয়া হচ্ছে 380 থেকে 385 টাকা। স্টোর মালিকরা আমাদের ভাড়া যেন কমিয়ে দেয়, আমরা কৃষকরা ভাড়া কমাইলে আমরা আগামী বছর আলু করতে উৎসাহিত হব। কোলেস্টোর ভাড়া কমানো হোক, অন্য জেলায় যে পরিমাণে কোলেস্টোর ভাড়া নেওয়া হয় রংপুরেও সেই পরিমাণে কোলেস্টোর ভাড়া নেওয়া হোক। হিমাগারের ভাড়া বৃদ্ধিতে এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। 1 মাস আগে 5 কেজির কার্ডিনাল আলু পাইকারিতে 180 টাকা বিক্রি হলেও সে আলু এখন 230 টাকা। 210 টাকার শিল 310 টাকা, 210 টাকার ঝাউ 300 টাকায় বিক্রি হচ্ছে। কৃষক এবং পাইকারি বিক্রেতারা বলছেন, হিমাগারগুলো এবছর বস্তা প্রতি ভাড়া বাড়িয়েছে 100 টাকার বেশি। আগে যে জমির আলু ছিল, এখন তো জমির আলু নাই, এখন কোলেস্টোর থেকে আনতেছি, এখন কোলেস্টোর ভাড়া বাড়িয়ে দিয়েছে, এখন এই জন্য আলুর দামটা বেশি। সাধারণ ক্রেতারা বলতেছে যে দাম বেশি, আমরাও বলতেছি যে দাম বেশি দিয়ে কিনতেছি, এই জন্য দাম বেশি। ভরা মৌসুমে লাগামহীন আলুর দামে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখনো তো আলুর সিজন শেষই হয়নি, এই সময় যদি আলুর দাম এত হয়, সামনে তো আমরা ভয়ানক পরিস্থিতিতে পড়তে চলেছি মনে হচ্ছে। ভাই কাল আসলে 220, আজ হয়ে গেছে 230, 10 টাকা বাড়ি গেছে একদিনের ব্যবধানে। দিন যায় খালি বাড়ে চল, কমে চল না কোনো জিনিসের দাম। তবে হিমাগারে ভাড়া বৃদ্ধির বিষয়কে যৌক্তিক বলছে মালিক সমিতি, আর বেশি দাম নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। আমাদের হিমাগারে 70 কেজি আলু বস্তা ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তা সংরক্ষণ করাতে আমাদের সংরক্ষণ ক্যাপাসিটি কমে গেছে, কাজে ওই জন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানে ভাড়াটা একটু বেশি সেই পরিমাণে। হুট করে হিমাগারে আলুর বস্তা প্রতি যে ভাড়া সেটা যে বৃদ্ধি করেছে, সেটা আমরা
গত মে মাসের 5 তারিখে আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছি। তো আমরা আশা করছি যে একটা সহনশীল অবস্থায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ। বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে যাওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। সংবাদ সকালে আরো থাকছে। বিশ্বকাপের ডেথ গ্রুপ সি, দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী নিউজিল্যান্ড, আফগানিস্তান, আছে উগান্ডা, পাপুয়া নিউ গিনিও। প্রতারণার আরেক নাম ভিটামিন সমৃদ্ধ ডিম। ওমেগা 3, ওমেগা 3+, হোয়াইট এগ এবং অর্গানিক নামে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে মোরগজাত ডিম। সুপার শপগুলো বাড়তি দাম রাখলেও ডিমের গুণ বা মানের বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি। কোনো সার্টিফিকেট নেই সরবরাহকারী প্রতিষ্ঠান রেনেটা অ্যাগ্রোর কাছেও। এমন প্রতারণার চিত্র ধরা পড়েছে ভোক্তা অধিদপ্তরের অভিযানে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। ওমেগা 3, ভিটামিন ই সমৃদ্ধ এবং অর্গানিক নামে যেসব ডিম খুচরা বাজার থেকে বেশি দামে কিনছেন তা আসলেই মানসম্মত কিনা কখনো খোঁজ নিয়ে দেখেছেন? আর এইসব ডিম সরবরাহকারী প্রতিষ্ঠানের সরকারি কোনো পরীক্ষাগারের সার্টিফিকেট আছে কিনা তাকে জানতে চেয়েছেন কোনো সুপার শপে গিয়ে। উনি বললেন আর আমি কিনে ফেললাম। এটা কেমন শোনায় না বিষয়টা? আর যে ভদ্রলোক এসছেন উনি নিজেই তো চেনেন না ওমেগা 3 কি জিনিস। বোঝা সম্ভব না, তো কেমনে বুঝবেন? আপনিই বলেন, আপনি যে ক্রেতা হন আপনি বুঝবেন এই ডিমটা অর্গানিক কিনা, এখানে ভিটামিন ডি আছে কিনা, ই আছে কিনা। কোনো ক্রেতা কখনো জানতে চাননি, তাই কোনো কাগজও রাখেননি সুপার শপগুলো। আর এসব ডিমে এমন কি উপাদান আছে তারও সঠিক তথ্য দিতে পারেনি তারা। কেউই চাই না স্যার, যদি কাস্টমার আবারও বলছে কাস্টমার যদি চেত অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমি কাস্টমার কিনতে আসছি, এখনো দেখান আমাকে। এখন তো আমার কাছে এটা নাই স্যার। হয়তো হায়ার আউটলেট ওয়াইজ পেপারসগুলো দিচ্ছে না, কিন্তু ওদের কাছে আমাদের কাছে ওই পেপারসগুলো সংরক্ষিত আছে। আর এটা ওমেগা 3 এরা তারাই ডিক্লেয়ার করছে, যারা প্রোডাকশন করতেছে তারাই। বুধবার সকালে ডিমের দাম নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিদপ্তর। রাজধানীর ফার্মগেটের আগোড়া, ধানমন্ডির স্বপ্ন ও মিনাবাজারে গিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় তারা। ফার্মাসিউটিক্যাল, এগুলো সবই বড় বড় ফার্মাসিউটিক্যাল বাংলাদেশে। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত ডিমের দাম খুচরা বাজার থেকে প্রায় 10 টাকা বেশি রাখার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি এসব প্রতিষ্ঠান। সুপার শপগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে রেনাটা অ্যাগ্রোর ডিম সাপ্লাই সেন্টারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এখানেও মেলেনি ডিমের মান সংক্রান্ত কোনো সার্টিফিকেট। ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা 3 আছে এই ডিমগুলোতে, এরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই। আগামী রোববার রেনাটা অ্যাগ্রোকে প্যাকেটজাত ডিমের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।